গত পর্বে আমরা পেন টুল এবং এক কথা হচ্ছে শেপগুলো কিভাবে আমরা ড্রয়িং করতে পারি এই বিষয়ে আলোচনা করা হয়েছিল। বেসিক শেপ, ঠিক আছে, এর মধ্যে কাস্টম শেপও আছে। তো বেসিক শেপের মধ্যে কোনগুলো ছিল? রেক্ট্যাঙ্গেল ছিল, স্কোয়ার ছিল, বৃত্ত ছিল, স্টার ছিল, বহুভুজ বা ট্রায়াঙ্গেল ছিল, পলিগন ছিল, এগুলো ছিল, তাই না? এছাড়া কাস্টম শেপ বলতে এই যে আমি কথাগুলো বললাম যে রেক্ট্যাঙ্গেল, বৃত্ত, হ্যাঁ, বহুভুজ, এগুলো ছাড়াও আরও অন্যান্য যে ধরনের শেপগুলো দেখতে পাই এগুলোকে কাস্টম শেপ বলা হয়। তো এই শেপগুলো তৈরি করার জন্য এখানে আমাদেরকে পেন টুলটা ব্যবহার করতে হবে। এইটা সম্পর্কে গত পর্বে আমি আলোচনা করছিলাম, ওই ক্লাসটা এখনও চলমান আছে। তো পেন টুলটাকে আর একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকে একটু ভিন্ন পদ্ধতিতে আমরা ক্লাসটা করব, ঠিক আছে? প্রথম হচ্ছে একটা ইমেজকে ট্রেস করব, ঠিক আছে, অথবা ইমেজটা ট্রেস করার পূর্বে পেন টুলটাকে আরেকটু আমরা ক্লিয়ার বুঝবো, আসলে পেন টুলটা কীভাবে কাজ করে, ঠিক আছে, সেটা আমরা একটু ক্লিয়ার বুঝবো। তারপরে আমরা এই যে লোগোটা দেখা যাচ্ছে এই লোগোটাকে আমরা হুবহু, আর একটা হচ্ছে এটা র্যাস্টার ইফেক্ট, একটা ইমেজ, এইখান থেকে আমরা আসলে একটা এডিটেবল লোগো করা যায় কিনা, ভেক্টর করা যায় কিনা সেটা আমরা ট্রাই করব পেন টুলের মাধ্যমে। এবং পেন টুল ছাড়াও অন্য কোনো টুল দিয়ে এই ধরনের শেপ আসলে আমরা ড্রয়িং করতে পারি কিনা সেটাও আমি একটু দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আমার সঙ্গে সঙ্গে সবাই কাজগুলো একসঙ্গে করবা। প্রথমে হচ্ছে এই ধরনের একটা ইমেজ আমাকে এখানে প্লেস করে নিতে হবে, ঠিক আছে, ঠিক আছে, প্লেস করে নিতে হবে। আচ্ছা, প্লেস করার পূর্বে আমি আর একটা জিনিস দেখাই দিচ্ছি। এই যে উইন্ডোটা এখন কিন্তু আমার এখানে কি দেখা যাচ্ছে? ফাঁকা দেখা যাচ্ছে, তাই না? মাঝে মাঝে দেখবা যে উইন্ডোটা এরকম হয়ে যায়। কীরকম হয়ে যায়? যে এরকম দাগ দাগ হয়ে যায়, হয় না? এটাকে বলা হয় গ্রিড। এটা কি বলা হয়? গ্রিড ব্যবহার বলা হয়, ঠিক আছে? তো গ্রিডটা আসলে আমাদের ইলাস্ট্রেটরে কোন কাজে ব্যবহার করা হয়, কেন আমরা গ্রিড আসলে ব্যবহার করব, ঠিক আছে, এই বিষয়ে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। গ্রিড আসলে আমরা কখন নিব? যারা স্ক্রেচিং করে ইমেজ আর কি, ট্রেস মানে হচ্ছে কি হাতে ড্রয়িং করার সময় দেখবে এরকম হচ্ছে কিছু লাইন টেনে টেনে এইটার উপর পয়েন্ট সৃষ্টি করে তারা কিন্তু কাজ করে, তাহলে কাজগুলো করতে অ্যানাবেল হয়, মানে সহজ হয়। আচ্ছা, ধরো যে বলা হলো তোমাকে যে পেন টুল দিয়ে একটা বৃত্ত তৈরি করো। কি করো? পেন টুল দিয়ে একটা বৃত্ত তৈরি করো, অথবা একটা কার্ভ রেখা তৈরি করো, যে কার্ভটা হবে মানে হচ্ছে খুব সুন্দর একটা কার্ভ হবে, যাতে কি একদিকের সঙ্গে আরেক দিকের মিল থাকে, এরকম একটা তুমি জিগজ্যাগ একটা রেখা তৈরি করো। হ্যাঁ, যদি এরকম বলা হয় তোমার অ্যাসেসমেন্টে, তাহলে কীভাবে তৈরি করবা? তখন কি করতে হবে? জাস্ট হলো এখানে আমার উইন্ডোর এখানে রাইট ক্লিক করে, সব কিছু ডিসিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করে এখানে শো গ্রিড করতে দিতে হবে। তো শো গ্রিড করে দিলে কি হবে? এরকম হচ্ছে লাইন সহ কিছু এরকম আমাদের উইন্ডোটা কিন্তু তখন চলে আসবে, ঠিক আছে? আমাদের আর্টবোর্ড সহ আর্টবোর্ডের বাইরেও কিন্তু এটা দেখা যাবে। তো এখান থেকে তুমি হচ্ছে এই যে দেখা যাচ্ছে যে এই যে চারটা ভাগ আছে, এই দেখো চারটা ভাগ আছে, চারটা ভাগের ভিতরে আবার কিছু বৃত্ত দেওয়া আছে, তুমি এইটা নিয়েও কাজ করতে পারো, আবার এখান থেকে 3-4টা ঘর একসঙ্গে নিয়েও কাজ করতে পারো। ধরো যে আমি যে কোনো একটা ঘরকে নিয়ে কাজ করব, এখন দেখো এই ঘরের মধ্যে কয়টা ঘর আছে? প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু দেখবা যে স্কোয়ার সাইজ আছে। হ্যাঁ, এদিকের বাহু যেরকম সমান, এদিকের বাহু কিন্তু সেরকম সমান, তাহলে এখানে লাইনগুলো কিন্তু সমান দেওয়া আছে। এখন দেখো এখান থেকে শুরু করে এই ঘরের মধ্যে কয়টা লাইন আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, ঠিক আছে? তার মানে যদি আমি এইখানে পয়েন্টার মাঝখানে রাখি, তাহলে এইটাকে যদি বাদ দেই, তাহলে এইদিকে থাকবে হলো 4টা, এদিকে থাকবে হলো 4টা, তাহলে নিঃসন্দেহে বলতে পারি এইটা হচ্ছে সেন্টার, তাই না? এটা হচ্ছে কি সেন্টার। আবার এইদিকে যদি গুনি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, ঠিক আছে? এদিকে আছে কয়টা? 9টা। তাহলে আমাদের এখানে যদি আমরা 8টা নিয়ে কাজ করি, এখানে তাহলে 8টা নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে দেখো 9টা আছে, তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে এদিকে কয়টা আছে? এদিকেও 9টা আছে, এদিকেও আছে 9টা। তাহলে এদিকে 9টা আছে, এদিকে যদি 9টা থাকে, তাহলে এখানকার সেন্টার যদি এইটা হয়, তাহলে এখানকার সেন্টার কিন্তু এইটা হবে, তাই না? আচ্ছা, এখন আমি পেন টুল দিয়ে যদি আমরা বৃত্ত ড্রয়িং করতে চাই, তাহলে এই যেমন করে স্কোয়ার শেপটা আছে, এর মাঝখান থেকে কাজ শুরু করতে হবে। কোন জায়গা থেকে? মাঝখান থেকে। সেটা হচ্ছে আমার এদিকে হতে পারে, হরিজন্টালি হতে পারে, ভার্টিক্যালিও হতে পারে। আমি এখান থেকে পেন টুলটা নিলাম। পেন টুলটা কীভাবে কাজ করে আরেকবার দেখাই। পেন টুলটার কাজই হলো পয়েন্টের মাধ্যমে লাইন সৃষ্টি করা। কি করা? পয়েন্টের মাধ্যমে লাইন সৃষ্টি করা। তোমাদের ইনফরমেশনের মধ্যে বলে দেই, গ্রাফিক ডিজাইন আসলে দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের? একটাকে বলা হয় ভেক্টর পদ্ধতি, আর একটা হচ্ছে রাস্টার। একটা হচ্ছে ভেক্টর পদ্ধতি, আর একটা কি? রাস্টার। ভেক্টর কোনটা? ভেক্টর হচ্ছে আমরা জিওমেট্রিক পদ্ধতিতে যে কাজগুলো করি, অর্থাৎ জ্যামিতি করি,
জ্যামিতি যখন করি না, অর্থাৎ সমপদ্য করি, উপপদ্য করি, করি না, তখন কি করি? বিন্দু সৃষ্টি করি, লাইনের মাধ্যমে কাজ করি, স্কোয়ার তৈরি করি, বৃত্ত তৈরি করি, এগুলোর মাধ্যমে আমরা কাজ করে থাকি। এক কথায় বিন্দু এবং লাইন নিয়ে কাজ করি, তাই না? এই ভেক্টর পদ্ধতি হচ্ছে বিন্দু এবং লাইন। মনে থাকবে, ভেক্টর পদ্ধতি কি? বিন্দু এবং লাইন। আর র্যাস্টার পদ্ধতি হচ্ছে পিক্সেল। র্যাস্টার পদ্ধতি কি? পিক্সেল। অর্থাৎ আমার ভেক্টর পদ্ধতির যে আমাদের গ্রাফিকটা তৈরি হলো, যে শেপটা তৈরি হলো, বা যেটা আমরা তৈরি করলাম, অঙ্কন করলাম, এটার মূল উপাদান হচ্ছে বিন্দু, বিন্দু থেকে লাইন। আর ভেক্টরের মূল উপাদান হচ্ছে পিক্সেল। ধরো যে তোমাকে বলা হলো, ধরো আমরা এই বিল্ডিংটার কথা চিন্তা করি। এই বিল্ডিংটা যখন তৈরি হয়েছে, বিল্ডিংটার মূল উপাদান কি? ইট, অবশ্যই ইট। তারপর আছে রড, সিমেন্ট, বালু, এক্সেট্রা এক্সেট্রা, তাই না? তার মানে মেইন উপাদানটা কি? ইট। মানে ইটের মাধ্যমে আমাদের এই বিল্ডিংটা তৈরি হলো। তো এখানে যে আমাদের র্যাস্টার গ্রাফিকটা তৈরি হলো, বা র্যাস্টার গ্রাফিকটা যে দেখা যাচ্ছে, এটা কিন্তু পিক্সেলের মধ্যে দেখা যাচ্ছে। পিক্সেলটা দেখতে কেমন? চারকোনা শেপের মতো, চারকোনা টাইলসের মতো। কীরকম? যদি তুমি এই শেপটাকে বড় করো, এই দেখো, এটা কিন্তু র্যাস্টার। এখানে দেখো চারকোনা শেপ দেখা যাচ্ছে না? এগুলো কি চারকোনা শেপ না? আমরা অনেক মাঝে মাঝে ছবি তুলে দেখি যে ছবিটা ক্লিয়ার হয় না, জুম করলে এরকম কিন্তু দেখা যায় ফাটাফাট। তখন বলি কি? তোমার ছবিটা ফেটে গেছে। বলি কি না? তোমার ছবিটা ফেটে গেছে, বা এই ছবিটার কোয়ালিটি ভালো হয় নাই, ফেটে গেছে। এই যে ফেটে গেছে, ফেটে গেলে কীরকম দেখা যায়? এরকম দেখা যায়। আসলে ফাটে কি? যখন স্কোয়ারটা এরকম বেরিয়ে আসে, এই শেপগুলো যখন এইভাবে বেরিয়ে আসে, তখন আমরা বুঝি যে এই শেপটা আসলে মনে হয় ফেটে গেছে, তাই না? তাহলে আমি বুঝাইতেছিলাম পিক্সেল, তাই না? তাহলে পিক্সেল দেখতে কীরকম? চারকোনা টাইলসের মতো, তাই না? এই যে একটা টাইলসের একটা শেপের সঙ্গে আর একটা শেপ জোড়া লেগে যে ইমেজটা আসলে তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে কি? র্যাস্টার গ্রাফিক। কি বলা হয়? র্যাস্টার। আর যেটা লাইন এবং বিন্দুর মাধ্যমে তৈরি হয়, সেটাকে কি বলা হয়? ভেক্টর গ্রাফিক। তাহলে গ্রাফিক আসলে কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ভেক্টর, আর একটা কি? র্যাস্টার। একটা হচ্ছে ভেক্টর, আর একটা হচ্ছে র্যাস্টার। তা ভেক্টর পদ্ধতি হচ্ছে জিওমেট্রিক পদ্ধতি, আর র্যাস্টার পদ্ধতি হচ্ছে পিক্সেল পদ্ধতি, ইমেজ পদ্ধতি, ঠিক আছে? সেইটাকে কি বলা হয়? র্যাস্টার ইমেজ, ঠিক আছে? তো এখানে আমরা এখন র্যাস্টার ইমেজ চিনব তো, যেগুলো দেখবো ইমেজগুলো এইরকম জয়েন করা আছে, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপোর্ট গ্রুপ, অর্থাৎ একটা মানে গ্রুপের মধ্যেই, একটা ইমেজের মধ্যেই মানে পুরো ডিজাইনটা, সেইটাকে বলবো আমরা কি? র্যাস্টারকে। অর্থাৎ যে কোনো ধরনের চিত্র, যে কোনো ধরনের ইমেজ যদি হয়ে থাকে, স্নাফিং হয়ে থাকে, তাহলে কি হবে? সেগুলো র্যাস্টার হবে। সেটা হচ্ছে তোমার মোবাইল দিয়ে তোলা ছবি হোক, স্ক্যান করা হোক, ঠিক আছে? তারপর ওই ইন্টারনেট থেকে ডাউনলোড করা কোনো ইমেজ হোক, যে ধরনের ইমেজ হয় না কেন, সবগুলো কি? রাস্টার। আর ভেক্টর কিগুলো? যেগুলো আমাদের এডিটেবল, অর্থাৎ একটা শেপকে ক্লিক করেই আমরা কালার পরিবর্তন করতে পারবো, যেটার আমরা কি আকারও পরিবর্তন করতে পারবো, রিশেপ করতে পারবো। এই ধরনের কাজগুলো যেটাতে করা যায় সেটা হচ্ছে ভেক্টর। অর্থাৎ লাইন দিয়ে যে কাজগুলো তৈরি করা, সেগুলোকে বলা হয় ভেক্টর। তাহলে গ্রাফিক ডিজাইন দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে ভেক্টর, আর একটা কি? মনে থাকবে? আচ্ছা, তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। তা আমরা এখন ভেক্টর গ্রাফিকটা তৈরি করব। তো ভেক্টর গ্রাফিক তৈরি করার জন্য আমরা কাস্টম শেপ তৈরি করতেছি, তাই না? আমরা স্কোয়ার, বৃত্ত, বহুভুজ এগুলো তৈরি করা শিখে গেছি। এখন আমরা কাস্টম শেপ তৈরি করব। ধরো যে আমাকে বলা হলো কি বৃত্ত তৈরি করতে হবে পেন টুল দিয়ে। কোন টুল দিয়ে? পেন টুল। অর্থাৎ কাস্টম টুল শেপ তৈরি করতে গেলে আমাদের পেন টুল, তাই না? এখন যদি বৃত্ত আমি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের এরকম গ্রিডের ব্যবহার করতে হবে। তো গ্রিডটা কীভাবে নিব? এখানে রাইট ক্লিক করে হাইড গ্রিড, অথবা রাইট ক্লিক করে শো গ্রিড। ক্লিয়ার? আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা আমি ঘরকে নিয়ে কাজ করব। ধরো যে এই ঘরটা নিব, তাহলে এখানে সেন্টার পজিশন থেকে আমাকে কাজ করতে হয়, এদিকে সেন্টার অথবা এদিকে সেন্টার। এবার পেন টুলটা নিব। পেন টুলটা নেওয়ার পরে এখানে এই হলো ফিলের কালারটাকে নান করে দিতে হবে। শুধুমাত্র স্ট্রোকে কালার নিতে হবে। স্ট্রোকে এখানে সর্বোচ্চ আমরা 1 পিটি দেবো, এর বেশি দেওয়া যাবে না। এর বেশি দিলে লাইনগুলো মোটা হবে, আমাদের কাজ করতে অসুবিধা হবে, ঠিক আছে? এখন ধরো এই মাঝখান থেকে তুমি কাজ শুরু করছো, এখানে আবার তুমি এইখানে ক্লিক করলা, তাহলে এখানে একটা বিন্দু হলো, এখানে একটা বিন্দু হলো। এই দুইটা বিন্দুর সাহায্যে কি হলো? একটা লাইন তৈরি হয়ে গেলো। এটাকে বলা হচ্ছে সরল লাইন। আবার যদি আমি এইভাবে আরেকটা করি, তাহলে কি হলো? জিগজ্যাগ হয়ে গেল, তাই না? কি হলো? আঁকা বাঁকা লাইন হয়ে গেলো, জিগজ্যাগ লাইন হয়ে গেলো। আবার করো, আর একটা বিন্দুর মাধ্যমে আর একটা লাইন হয়ে গেলো, অর্থাৎ আরও একটা জিগজ্যাগ লাইন হয়ে গেল। তা আমার কথা হলো, এটা হচ্ছে শুধুমাত্র স্ট্রেট লাইন। যদি আমরা কার্ভ লাইন তৈরি করতে চাই, তাহলে কীভাবে করতে হবে? এই যে প্রথম ক্লিকটা করলাম, পরবর্তী ক্লিকের সময় আমরা মাউসের লেফট বাটনটা ছাড়বো না, না ছেড়ে জাস্ট হলো কি করব? এইভাবে ড্রাগ করব। কোন দিকে ড্রাগ করব? যেদিকে হচ্ছে আমি কার্ভ করতে চাই। অর্থাৎ এই যে এইদিকে যদি উল্টা দিকে কার্ভ করতে চাই,
অর্থাৎ আমরা হ্যান্ডেলটা যেদিকে নিব তার বিপরীত দিকে কিন্তু কার্ভ হবে। যদি আমি এই দিকে নেই, দেখো হ্যান্ডেলটা কিন্তু নিচের দিকে নামতেছে, এইদিকে যদি নেই তাহলে হ্যান্ডেলটা উপরের দিকে উঠতেছে, অর্থাৎ যেদিকে আমি হ্যান্ডেলটা নিব তার বিপরীত দিকে কি হবে, কার্ভ হবে। এখন আমি যদি এই কর্নার বরাবর মিলাইতে চাই তাহলে আমাকে হ্যান্ডেলটা কোন দিকে মুভ করতে হবে, জাস্ট হলো নিচের দিকে। আমি যদি এই দিকে কার্ভ করতে চাই তাহলে হ্যান্ডেলটাকে কোন দিকে মুভ করতে হবে, এই দিকে। ক্লিয়ার? তাহলে দেখো এই দিকে হচ্ছে, অর্থাৎ হ্যান্ডেলটা যখন আমরা মুভ করব, হ্যান্ডেলটা মুভ করার সময় সোজাভাবে মুভ করব। তো সোজাভাবে মুভ করার সহজ বুদ্ধি কি, যখন আমি পরবর্তী ক্লিকটা করব, পরবর্তী ক্লিক করে যদি আমি শিফট চেপে ধরি এবং নিচের দিকে ড্রাগ করি তাহলে দেখবো এটা সোজাভাবে কার্ভ হচ্ছে। এই কতটা কার্ভ করব, এই যে ঘরটা যত দূর গেছে এই শেষ অংশ বরাবর শেষ করে দিব। দেখো ক্লিয়ার? কোথায় শুরু করলাম, এইখানে শুরু করলাম। শুরু করার পর যখন আমি কার্ভ করব, কার্ভটা করার সময় শিফট চেপে ধরে জাস্ট হলো হ্যান্ডেলটাকে একবারে এই ঘরের শেষ পর্যন্ত নিয়ে আসব। ক্লিয়ার? তাহলে এই হ্যান্ডেলটা এই ঘরের এই দিকে এবং এই দিকে সমানভাবে চলে আসবে। ঠিক আছে? এবার দেখো এইখানে তুমি কার্সরটা ছেড়ে দাও, তাহলে দেখো অটোমেটিক এখানে যতটা কার্ভ হইলো অটোমেটিক কার্ভটা কিন্তু এখানেও চলে আসলো। আর কিন্তু আমাকে কি করা লাগলো না, এই টানা হাঁচড়া করা লাগলো না। এটা হচ্ছে ইজি পদ্ধতি। তখন তুমি দেখো এইখানে জাস্ট ক্লিক করো, তাহলে দেখো অর্ধবৃত্ত আমার কিন্তু হয়েই গেল, তাই না? এবার তুমি পরবর্তী এখানে আসো, আসার পর এইখানে যে পদ্ধতি, যে টেকনিকটা অবলম্বন করছি ঠিক সেম পদ্ধতি এখানে করতে হবে। এইখানে আসো, আসার পরে পুনরায় তুমি শিফট চেপে ধরে এবার তোমাকে আগে আসছিলাম নিচের দিকে, এবার তোমাকে জাস্ট উপরের দিকে এসে এই ঘরের শেষ পর্যন্ত চলে আসতে হবে। ক্লিয়ার? তারপর তুমি অটোমেটিক এখানে ছেড়ে দাও, দেখো এখানে সুন্দরভাবে চলে আসবে। তাহলে দেখো এখানে পয়েন্ট কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা। এই 4টা পয়েন্টের সাহায্যে দেখো প্রত্যেকটা আমার কি রেখাগুলো সমান হলো। এই টেকনিকে আমাদের আসলে কি পেন টুলটা যদি আমাদের বক্ররেখা তৈরি করার দরকার হয় তাহলে এই সিস্টেমে আমাদের পেন টুলটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? তো আমি আরও একবার বিষয়টাকে ক্লিয়ার করি। বৃত্ত আমরা তৈরি করতেছি কিসের সাহায্যে, পেন টুলের সাহায্যে, বক্ররেখা। ঠিক আছে? কীভাবে করবো, ধরো আমরা এখান থেকে তখন শুরু করছিলাম, এবার ধরো এখান থেকে শুরু করব। এই যে 4টা বিন্দু, আমরা এই 4টা বিন্দুর সাহায্যে আমরা আসলে একটা সার্কেল তৈরি করার চেষ্টা করব। তখন কি করব, এই যে মাঝখানের পয়েন্টারটা এখানে আমরা একবার পয়েন্ট সৃষ্টি করব, অ্যাঙ্কর পয়েন্ট একবার ক্লিক করলেই হয়ে যাবে। এবার পরবর্তী ক্লিকটা কোথায় করব, জাস্ট হলো এই ঘরের এই মাঝখানে। ঠিক আছে? যখন এখানে নিব, নেওয়ার পরে আরেকবার ক্লিক করে জাস্ট শিফট চেপে ধরে এই রেখাটাকে জাস্ট হলো ডান দিকে মুভ করে এই ঘরের এই বিন্দু পর্যন্ত আমরা নিয়ে আসব। ওকে? তাহলে দেখবা যে এইটা অটোমেটিকভাবে দুই দিক থেকে সমানভাবে কার্ভ হয়ে যাবে। এবার এইভাবে আমরা হচ্ছে নিচের দিকে একবার ছেড়ে দিব, তাহলে কি হবে, এইটা এবং এইটা সমান হয়ে যাবে। এবার এইখানে যে আমরা যে কাজটা করছিলাম এই দিকে আবার সেই কাজটা করব। আগেরবার আমরা ডান দিকে মুভ করছি, এবার হলো বাম দিকে এইভাবে মুভ করব। ওকে? এই ঘর বরাবর, তাহলে দেখবা যে এই 3টা কি সেগমেন্ট সমান হয়ে যাবে। এবার পরবর্তী সেগমেন্টটা জাস্ট এখানে অটোমেটিকভাবে হয়ে যাবে, এখানে শুধুমাত্র জয়েন দিয়ে দাও, তাহলে কি হলো, পরবর্তীতে সুন্দরভাবে এটা এখানে কি হলো, জয়েনের মাধ্যমে আমাদের কি সুন্দর একটা বৃত্ত তৈরি হয়ে গেল। ক্লিয়ার? তো এইভাবে আসলে পেন টুলের মাধ্যমে আমাদের বক্ররেখা তৈরি করতে হবে। বিষয়টা ক্লিয়ার তো না? আচ্ছা, এখন আমরা এই কাজটাই, আচ্ছা এখানে দেখো, তাহলে এটা হলো কি শেপ, একটা শেপ। এখন দেখো এটা আমরা একটা সার্কেল তৈরি করলাম, তাই না? এখন তুমি চাইলে এই শেপটাকে তুমি বিভিন্ন ধরনের, এই শেপটাকেই তুমি বিভিন্নভাবে মডিফাই করতে পারো, রিশেপ করতে পারো। কিভাবে, আমি একটা এখান থেকে কপি করে নিই। হ্যাঁ, একটা এখান থেকে কপি করে নিচ্ছি আলাদা। এবার ধরো এটাকে আমি একটা নৌকার মতো বানাবো। কিসের মতো? একটা নৌকার মতো বানাবো। হ্যাঁ, এই শেপটাকে একটা নৌকার মতো বানাবো। এখন তাহলে কি করতে হবে, তাহলে যখন আমরা এই ধরনের কাজগুলো করতে যাবো, একটা শেপকে যখন পরিবর্তন করতে যাবো, তখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এটার এই পয়েন্ট এবং লাইন। কোনটা? পয়েন্ট এবং লাইন। এই পয়েন্ট এবং লাইনকে এডিটের মাধ্যমে আমরা এটাকে যখন তখন রিশেপ করতে পারি। সেই পয়েন্ট এবং লাইনগুলোকে এডিট করার জন্য এখানে কয়েক ধরনের টুল আছে। যেমন হচ্ছে লাইনকে এবং পয়েন্টকে এডিট করার জন্য সবচেয়ে বড় টুল, সেটার নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। কি টুল? ডাইরেক্ট সিলেকশন টুল। এরপর আছে হলো তোমার অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, মাইনাস অর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এগুলো দ্বারা আমরা কি করতে পারি, এই লাইনগুলোকে, পয়েন্টগুলোকে আমরা এখানে এডিট করতে পারি। তো আমি ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি একটু দেখাচ্ছি। তো ডাইরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে এই সিলেকশন টুলের ঠিক ডান দিকে অবস্থিত। এটার মধ্যে কিন্তু আরও একটা টুল আছে, গ্রুপ সিলেকশন টুল, এটারও কাজ আছে, আমি দেখাবো। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এটা শর্টকাট নির্বাচন পদ্ধতি হচ্ছে এ চাপলে ডাইরেক্ট সিলেকশন টুলটা নির্বাচন হয়। এখন ডাইরেক্ট সিলেকশন টুলটা আমরা এখানে নিলাম, নেওয়ার পরে দেখো কি করে,
যেমন আমরা সিলেকশন টুল দিয়ে এটাকে যদি সিলেক্ট করি পুরো অংশটা এভাবে সিলেক্ট হয়ে যায়। আর ডাইরেক্ট সিলেকশন টুলটা যদি আমি করি তাহলে কি সিলেক্ট হয়, এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এবার যদি আমি এই জায়গাটাকে এইভাবে সিলেক্ট করি দেখো শুধুমাত্র এই পয়েন্টারটা সিলেক্ট হবে। এবার যদি তুমি এই পয়েন্টারটাকে মাউসের লেফট বাটন চেপে মুভ করো তাহলে দেখো এটা এরকম মুভ হয়ে যাবে। এখন দেখো নৌকার মতো হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারছো না? বুঝো নাই? এই দেখো এটা নৌকার মতো হয়ে গেল। আবার যদি চাও তুমি এটাকে কি করবা, এই জায়গাটাকে তুমি একটু জিগজ্যাগ করবা, এরকম পানির ঢেউয়ের মতো করবা। তখন কি করতে হবে, এই হ্যান্ডেলটাকে, এই দেখো এখানে যখন সিলেক্ট করবা দুই দিকে হ্যান্ডেল বের হয়ে গেল, এই হ্যান্ডেলটাকে জাস্ট শুধু আপ ডাউন করবা, এই যেভাবে উপর নিচ করলে দেখবা যে এটা কার্ভ হয়ে যাচ্ছে। তা কার্ভটা কোথায় হচ্ছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অর্থাৎ একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মাঝখানে যে লাইনটা আছে শুধুমাত্র আমরা ওই লাইনটাকে এডিট করতে পারবো। এখন দেখা গেল আমার এই লাইনটাকে মানে এই পয়েন্টারটা যখন আমি এখানে এডিট করতেছি আমি চাচ্ছি যে এই জায়গা থেকে আমরা কাজটা করব, ঠিক আছে, এই জায়গা থেকে করব, কিন্তু আমাকে সে করতে দিচ্ছে না। কারণ কি, পয়েন্টার আছে আমার এখানে। এখন কি করতে হবে, এইখানে যদি একটা পয়েন্টার থাকতো তাহলে কিন্তু এই কাজটা হইতো, তাই না? এই যে এখানে একটা পয়েন্টার থাকতো ওই কাজটা হইতো। চাইলে আমরা এখানে পয়েন্টার কিন্তু যুক্ত করতে পারবো। এই পয়েন্টার যুক্ত করার জন্য যে টুলটা আমাদের হেল্প করবে সেই টুলটার নাম হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। কি টুল? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই টুলটা কোথায় থাকে, এই পেন টুলের মধ্যে দেখবা এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটা নির্বাচন পদ্ধতি শর্টকাট হচ্ছে প্লাস, প্লাস চাপলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নির্বাচন হবে, ঠিক আছে? এই দেখো এখানে ব্র্যাকেটে কিন্তু দেওয়া আছে প্লাস, প্লাস চাপলে কি হবে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নির্বাচন। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা দেখতে পেন টুলের মতো, কিন্তু নিচে একটা প্লাস আইকন থাকবে, দেখলেই বুঝবো এটা হচ্ছে কি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আচ্ছা, তাহলে আমরা এইটা নেওয়ার পরে যেখানে শুধুমাত্র লাইনের উপরে ক্লিক করব ওইখানে পয়েন্ট সৃষ্টি হয়ে যাবে। এই দেখো এখানে একটা পয়েন্ট সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করো, এইখানে পয়েন্ট সৃষ্টি হয়ে গেছে। এখন যদি তুমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইখানে ক্লিক মানে সিলেক্ট করো, করার পর যদি এটাকে লাইনটাকে ঘুরাও, এখন দেখো এই পয়েন্ট এবং এই পয়েন্ট এবং এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে কাজ হবে। ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ লাইনটা এডিট হবে কোন লাইনটা, একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের মাঝখানে যে লাইনটা থাকবে শুধুমাত্র আমরা ওইটাকে এডিট করতে পারবো। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে আমরা পয়েন্ট যুক্ত করতে পারবো তো। এখন দেখা গেছে যে না, এখানে আমার কাজ করতে গিয়ে পয়েন্ট বেশি হয়ে গেছে, যে আমি কাজ করতে চাচ্ছি এইটা এবং এই পয়েন্ট মিলে, মাঝখানে এই পয়েন্টটা আমার ঝামেলা করতেছে। তখন কি করতে হবে, এখান থেকে পয়েন্ট তুলে দিতে হবে। সেই ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হবে। কি সতর্কতা? যখন এখান থেকে আমি পয়েন্টটা তুলে দিব তখন এই শেপটা বিকৃতি করতে পারে। কি করতে পারে? বিকৃতি করতে পারে। তখন কি করতে হবে, পুনরায় আমাকে শেপটা পূর্বের মতো এই হ্যান্ডেলের সাহায্যে করতে হবে। কীরকম? আর এইটা করার জন্য কি করতে হবে, কোন টুলটা করতে হবে, এই যে মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট টুল। যদি আমরা কোনো এখানে অ্যাঙ্কর পয়েন্টকে অপসারণ করতে চাই, বাদ দিতে চাই, রিমুভ করতে চাই, তখন কি করতে হবে, মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কাজ করতে হবে। মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট টুল নাও, এখানে ক্লিক করো, তখন দেখো পয়েন্টটা রিমুভ হয়ে গেল। যখন পয়েন্টটা রিমুভ হয়ে যাবে এই শেপটা দেখুন তখন একটু পরিবর্তন ঘটে যাবে, ঠিক আছে? পরিবর্তন যখন ঘটে যাবে পুনরায় তোমাকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে পুনরায় হ্যান্ডেলটা বের করে আবার তোমাকে এইভাবে আগের মতো করতে হবে। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ দুই দিকের হ্যান্ডেল যদি সমান থাকে এই কার্ভটা দুই দিকেই সমান হয়ে যাবে। ওকে? আচ্ছা, আর একটা টুল হচ্ছে যদি আমরা এইটাকে কি করতে চাই, এই যে এটা স্মুথ করা আছে, ধরো যে এখানে একটা আমি কর্নার দরকার, এই জায়গাটা কি সুচালো হবে, কি হবে, সুচালো হবে। কালকে আমরা গত পর্বে আমরা যেটা দেখলাম আর কি এরকম হবে। যদি এই কাজটা করতে চাও তখন তোমাকে কি করতে হবে, এখানে আর একটা টুল আছে, এটার নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। কি টুল? অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটা শর্টকাট নির্বাচন পদ্ধতি হচ্ছে শিফট সি। শিফট সি যদি চাপি তাহলে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নির্বাচন হয়ে যাবে। এবার তুমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নির্বাচন করো, করার পরে জাস্ট হলো পয়েন্টারের মধ্যে একবার ক্লিক করো, তখন দেখবা কি হয়ে যাচ্ছে, এটা সুচালো হয়ে যাচ্ছে। ওকে? আবার যদি সুচালো অংশটাকে পুনরায় কার্ভ করার দরকার হয়ে থাকে, ওই একই টুল নির্বাচন করে এই জায়গাটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে এইভাবে হ্যান্ডেল যখন বের হবে হ্যান্ডেলটাকে মুভ করলে দেখবা যে আবার আগের মতো হয়ে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখলাম যদি আমরা একটা অবজেক্টকে মডিফাই করতে চাই তাহলে কি করতে হবে, লাইন এবং বিন্দু এই দুইটাকে কি করতে হবে, আমাদের কনভার্টের মাধ্যমে কাজ করতে হবে, এডিটের মাধ্যমে কাজ করতে হবে। আর এগুলো যদি আমরা এডিট করতে চাই তাহলে আমাদের কোন কোন টুলগুলোর দরকার হতে পারে, প্রথম দরকার হতে পারে ডাইরেক্ট সিলেকশন টুল, এরপর দরকার হতে পারে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, মাইনাস অ্যাঙ্কর বা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং দরকার হতে পারে অ্যাঙ্কর পয়েন্ট টুল। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? তাহলে এই টুলগুলোর সাহায্যে আমরা পয়েন্ট এবং লাইনগুলোকে এডিটের মাধ্যমে
আমরা যে কোনো ধরনের শেপগুলোকে আমরা রিশেপে পরিণত করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এইটা সরাসরি একটা প্রজেক্টের মাধ্যমে অ্যাপ্লাই করব। এই যে একটা লোগো দেখা যাচ্ছে, হ্যাঁ, তোমাদের পরীক্ষায় আসবে ট্রেস করা। ইমেজ ট্রেস বলতে আমরা সরাসরি কিন্তু এখানে কমান্ডের মাধ্যমে ট্রেস করতে পারি। যেমন এখানে ক্লিক করো, ক্লিক করার সঙ্গে দেখো এখানে ইমেজ ট্রেস নামে অপশনটা অ্যানাবেল হয়ে যাবে, যাবে না? এইখানে তুমি যদি ক্লিক করো তাহলে দেখবে এটা ট্রেস হয়ে গেছে। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে না? এটা কিন্তু রেস্টার ছিল, রেস্টার আছে না? এখানে তুমি যদি ক্লিক করো দেখো যে এটা পুরোটা এরকম হয়ে গেছে। এবার তুমি যদি এটাকে এক্সপান্ড করো, এটার ফিলটাকে তুলে দাও, শুধুমাত্র অবজেক্ট থাকুক, অবজেক্টটা থাকবে। এবার ওকে করে দাও। এবার তুমি এটাকে আনগ্রুপ করো, করলে দেখবা যে প্রত্যেকটা শেপ আনগ্রুপ করতেই থাকো। এখানে দেখো প্রত্যেকটা শেপ এডিটেবল হয়ে গেছে, অর্থাৎ এটা এখন ভেক্টর হয়ে গেছে। কি হয়ে গেছে? লাইন হয়ে গেছে, রাস্টার থেকে ভেক্টর হয়ে গেছে। হাউ টু কনভার্ট রাস্টার টু ভেক্টর গ্রাফিক ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর। ঠিক আছে, যদি তুমি রাস্টার তুমি ইমেজকে ভেক্টরে কনভার্ট করতে চাও তাহলে কীভাবে করতে পারো? এটা হচ্ছে ম্যানুয়াল একটা প্রসেস, যে হচ্ছে আমরা শর্টকাট একটা প্রসেস, যে সহজেই আমরা এখানে ক্লিক করলে হবে। কিন্তু এমন কিছু তোমাকে লোগো তারা করতে দিবে অ্যাসেসররা, যেগুলো কিন্তু তুমি যদি ইমেজ ট্রেস সরাসরি করো তখন কিন্তু তোমাকে এইভাবে করতে পারবে না। তখন কী হবে? এবড়ো থেবড়ো হয়ে যায়। যেমন এই লাইনটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, তখন কিন্তু লাইনটা ক্লিয়ার বোঝা যাবে না। আমি আর একটা এবড়ো থেবড়ো ইমেজ সেখানে ওপেন করে আমি সেটা দেখতে পারি, আসলে দেখি এখানে এবড়ো থেবড়ো ইমেজ আছে কিনা। না হলে একটা ইমেজ এবড়ো থেবড়ো করে তোমাদের দেখাচ্ছি আসলে ইমেজটা ট্রেস করলে কীভাবে আসলে ইমেজটা ট্রেস এখানে হয়। আচ্ছা, দেখি এখানে এবড়ো থেবড়ো কোনো ইমেজ আসলে আছে কিনা। তাহলে আমরা আর একটা ইমেজ এখানে ওপেন করে দেখতে পারি আসলে ইমেজ ট্রেস বিষয়টা কি, ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, তো এখানে আমি আর একটা ইমেজকে প্লেস করছি, জাস্ট প্লেস করলাম। এই দেখো এই ইমেজটার অবস্থা দেখো, খুব এবড়ো থেবড়ো অবস্থা না? যখন বড় করতেছে দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে, অর্থাৎ একবারে সবগুলো পিক্সেল বের হয়ে গেছে, ফেটে গেছে। আমরা যেটাকে সাধারণ ভাষায় বলি কি, ফেটে গেছে। যে এরকম যদি ইমেজকে আমরা ট্রেস করতে চাই তাহলে দেখো এখানে ক্লিক করা মাত্র এখানে ইমেজ ট্রেসটা এখানে অ্যানাবেল হয়ে যাবে। যদি না হয় তো উইন্ডো থেকে ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, এটা এই প্যানেলটা আমরা এখানে অ্যানাবেল করব। অ্যানাবেল করার পরে এখানে দেখবা ট্রেস কিভাবে করা যায়। এখানে ট্রেসটা কয়েকভাবে করা যায়। ভিউটা আসলে কি, টেস্টিং রেজাল্ট, হ্যাঁ, টেস্টিং রেজাল্ট উইথ আউটলাইন উইথ সোর্স ইমেজ, এই কয়েকভাবে আমাদের আসলে এখানে ট্রেস আমরা করতে পারবো। তা ধরো আমরা টেস্টিং রেজাল্ট করেই আমরা এখানে ট্রেসটা করব, এইটা রাখবো। রাখার পরে আমি জাস্ট হলো এখানে ইমেজ ট্রেসটা করার পরে এখানে প্রিভিউ ক্লিক করলে হয়ে যাবে। দেখো এটা ট্রেস হয়ে যাচ্ছে। এবার জাস্ট তুমি এক্সপান্ড করো। আচ্ছা, এটা হইলো কিছু, দেখো তো আমার ইমেজটা বিকৃত হয়ে গেল না? হ্যাঁ, অর্থাৎ সব ইমেজকে কি আমরা ট্রেসের মাধ্যমে কাজ করতে পারবো? তখন আমাকে ম্যানুয়ালি ট্রেস করতে হবে। অর্থাৎ কি করতে হবে? এটাকে ক্লিপিং পাতের মাধ্যমে বিভিন্ন টুলস আছে, যেমন পেন টুল, লাইন টুল, হচ্ছে আমার পেন্সিল টুল, ব্রাশ টুল, এই টুলগুলোর মাধ্যমে এগুলোকে আমরা পাত করে বা এর উপরে ড্রয়িং করে সেইটাকে আমরা পুনরায় আমাদের ম্যানুয়ালি তৈরি করতে হবে, তাই না? এই পদ্ধতিতে আমরা ট্রেস করলে তাহলে ওটা পারফেক্টলি হবে। নাহলে আমরা যদি এখানে শর্টকাট আমরা শুধু ট্রেস করে দেই তাহলে কিন্তু হবে না। তাহলে কি করতে হবে? আমাকে ম্যানুয়ালি ট্রেস করতে হবে, তাই না? তাহলে আমরা এখন ওইটা করব, ঠিক আছে? তা ওইটা কোথায় করব? সেটা হচ্ছে আমাদের এই ইমেজটার মধ্যে করব। তা এই ধরনের ইমেজকে যখন তুমি ট্রেস করতে চাবা পেন টুলের মাধ্যমে বা বিভিন্ন ধরনের শেপের মাধ্যমে, আমি একবার পেন টুল দিয়ে দেখাবো আর একবার হচ্ছে শেপ দিয়ে দেখাবো। হ্যাঁ, প্রথমে যদি পেন টুল দিয়ে দেখাই তাহলে প্রথমে কি করতে হবে? ইমেজটাকে লক করতে হবে, যাতে এটা মুভ করার সময় ঝামেলা না করে। হ্যাঁ, লক অবজেক্ট থেকে লক, ঠিক আছে? এটা শর্টকাট পদ্ধতি হচ্ছে Ctrl+2। এটা লক করে ফেলবো। লক করার পরে পুনরায় হচ্ছে পেন টুলটা নির্বাচন করব। পেন টুলটা নির্বাচন করার পরে এই রফিকুল ছুটিতে, আলমগীর ছুটিতে আছে। আচ্ছা, এখন আমরা এই শেপের মধ্যে, আমরা এই লোগোর মধ্যে আমরা পেন টুল, একবার পেন টুল দিয়ে দেখব। এরপরে হচ্ছে অন্য কোনো শেপ দিয়ে আসলে এই ধরনের ডিজাইন করা যায় কিনা রিশেপ করার মাধ্যমে, সেটা আমরা ট্রাই করব, ঠিক আছে? তা প্রথমে আমি পেন টুল দিয়ে দেখাই। তো পেন টুল দিয়ে যখন আমরা কাজ করব, পেন টুলটা নির্বাচন করার পরে এখানে ফিলের কালারটাকে বন্ধ করে দিতে হবে। স্ট্রোকে যে কোনো একটা কালার নিতে হবে। কোন কালার? এখানে যে কালার আছে তার ব্যতিক্রম ধর্মের কালার এখানে নিতে হবে, যাতে এখানে ওই লাইনটা দেখা যায়। আর এখানে যে কালার আছে ওই কালারই যদি তোমরা নিয়ে নাও তখন কিন্তু সমস্যা হতে পারে। ক্লিয়ার? তাহলে পেন টুলটা নিলাম, নেওয়ার পর আমি এখানে কালার পরিবর্তন করব। কালার প্যানেলটা ওপেন করলাম, করার পর এখানে জাস্ট স্ট্রোকটা সিলেক্ট করে এখানে কালার দিয়ে দিলাম, ঠিক আছে? আর স্ট্রোকটা এখানে 1 পয়েন্টের বেশি দিবে না, তাহলে কি হবে? লাইনগুলো যখন মোটা দেখা যাবে তখন কিন্তু তোমার কাজ করা
সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, যাও এখানে 1 পয়েন্ট দিলাম, এখানে পার্সেন্টেজ অপাসিটি 100% দিবা, এখানে স্টাইল কোনো সিলেক্ট করবা না, এরকম আর কি সিটিংটা রাখবা। রাখার পরে জাস্ট দেখো এটা যখন করবা একটু জুম ইন করবা, জুম ইন করা আমরা জানি অবশ্যই, জুম ইন করবো, করার পর মোটামুটি যখন এরকম একটা জুম হয়ে যাবে, এবার হচ্ছে এটার সব শেষ কর্নারে আমরা ক্লিক করব, একটা পয়েন্ট তৈরি করব। পরের ক্লিকে আর একটা যখন পয়েন্ট হবে, মাউসের লেফট বাটনটা ছাড়বো না, না ছেড়ে জাস্ট এই বরাবর আমরা হ্যান্ডেলটাকে কি করব, মুভ করব, ঠিক আছে। এই বরাবর আমরা হ্যান্ডেলটাকে জাস্ট এইভাবে মুভ করব। যখন আমরা মুভ করব তখন দেখবা যে এটা কার্ভ হয়ে যাচ্ছে, কার্ভ হয়ে এটার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার পরের ক্লিক করবা, পরের ক্লিক করার সময় আবার তুমি এইভাবে মুভ করবা। এখন তাতে যদি এই যে হ্যান্ডেলটা আছে তাতে যদি এটা মানানসই হয় তখন হ্যান্ডেলটাকে ছোটো বড়ো করার দরকার হবে না, আর যদি মানানসই না হয় তখন হ্যান্ডেলটাকে ছোটো বড়ো করার দরকার হতে পারে। যেমন আমি যদি এখন এইখানে ক্লিক করি, দেখো এটা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে, তাই না। তাহলে কি করতে হবে, এই হ্যান্ডেলটাকে একটু ছোটো করতে হবে। তাই হ্যান্ডেলটা আমরা কীভাবে ছোটো করবো, জাস্ট অল্টার প্রেস করলে এটা লক হয়ে যাবে, লক হয়ে যাবে। আমি হ্যান্ডেলটাকে জাস্ট এভাবে মুভ করলে এদিকে কাজ হবে না। আর যদি লক না করো, এমনি যদি মুভ করো তখন কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে। কী ধরনের সমস্যা হতে পারে, মনে করো যে হ্যান্ডেলটা এখানে আছে, এখন তুমি যদি এইটাকে এইভাবে মুভ করো, ধরো এইভাবে মুভ করতেছো এইভাবে, তখন দেখো কিন্তু এই দিকের অংশটাও কাজ করবে। তাহলে আমরা কি করব, লক করব। লক করব কীভাবে, অল্টার চেপে ধরে যদি আমরা হ্যান্ডেলটাকে এইভাবে নড়াচড়া করি তখন কিন্তু দেখো শুধুমাত্র এই দিকের অংশটা নড়াচড়া করবে। তাহলে ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি প্রথম থেকেই, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে কি করব, এইখানে আমরা একটা ক্লিক করব, পরে ক্লিকটা আর একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে করব, ছোট ছোট করে নিলে ভালো হবে। তারপর যখন এভাবে কার্ভ করব, লাইনটাকে জাস্ট হলো এইভাবে সোজা করব। আমরা হ্যান্ডেলটাকে কখনো এরকম বা কখনো এরকম করব না, কি করব, সোজা করে নিব, ঠিক আছে, সোজা করে নেব। কোন সোজা, এই যে লাইনটা গেছে এই লাইনটা কোন দিকে আসলে যাচ্ছে, আমাদের হ্যান্ডেলটা যাতে ওই দিকে যায়, এরকম করব। করার পরে এটাকে অল্টার চেপে ধরে লক করব, তাহলে দেখবো এটা আর মুভ করবে না। তখন হ্যান্ডেলটাকে জাস্ট এইভাবে সোজা করে দিব, মানে একটু ছোট করে দিব, ওকে। যখন ছোট হয়ে যাবে পরবর্তী ক্লিক করব, তারপরে দেখো একটু কম বেশি হতে পারে, এটা আমরা পরবর্তীতে ঠিক করব, হ্যাঁ। তারপর এইভাবে নিব, দেখো একটু কম বেশি হতে পারে, এটা আমরা পরবর্তীতে ঠিক করবো আর কি। এই যে দেখো এইভাবে নিলাম, একটু কম বেশি হোক সমস্যা নাই, আমরা পরবর্তীতে সেটা ঠিক করব। এবার দেখো এই হ্যান্ডেলটাকে কিন্তু কেটে দেওয়া যাবে, এই হ্যান্ডেলটাকে কেটে দেওয়া যাবে কীভাবে, জাস্ট হলো এখানে ক্লিক করো, জাস্ট হ্যান্ডেলটা কেটে গেল। এবার পরে ক্লিক করো, আর কিন্তু ঝামেলা। আর হ্যান্ডেলটা যদি কেটে না দিতা তাহলে কী হইতো, পরবর্তী যখন আমরা ক্লিক করবো হ্যান্ডেল কেটে না গেলে পরবর্তী ক্লিকের সময় কী হবে, এটা কিন্তু ঝামেলা করবে, ঠিক আছে, ঝামেলা হয়ে যাবে। সেজন্য কী করবো, হয় এই হ্যান্ডেলটাকে লক করে তোমাকে ঘুরাই এদিকে দিতে হবে, অথবা কী করতে হবে, হ্যান্ডেলটাকে কেটে দিতে হবে, ওকে। কাটার বুদ্ধি হচ্ছে জাস্ট পয়েন্টার উপরে আরেকবার ক্লিক করলে হ্যান্ডেলটা কেটে যাবে, একদিকের অংশটা কেটে যাবে। এবার জাস্ট হলো এইভাবে আবার কার্ভ করবা, ঠিক আছে। এবার দেখো এখানে ক্লিক করো, এই জায়গাটা দেখো বড় হওয়ার কারণে হচ্ছে না, তাই না। তখন কী করতে হবে, অল্টার চেপে ধরে তোমাকে জাস্ট এটা ছোটো করে দিতে হবে, লক করে, হ্যাঁ। আবার তুমি পরবর্তী ক্লিক করো, এখন কিন্তু আর ঝামেলা করতেছে না, দেখো, ওকে। এই দেখো এখানে একটু বড় হয়ে গেছে, তাহলে কী করবে, হ্যান্ডেলটাকে একটু ছোট করে দাও, হ্যান্ডেলটাকে জাস্ট হলো ছোট করে দাও, ক্লিয়ার, এরকম হলো। তারপর দেখো একটু যদি কম বেশি হয়ে যায় তখন আমাদের কি করতে হবে, এই যে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই পয়েন্টগুলো এবং লাইনগুলো এডিটের মাধ্যমে আমাদের এটা পারফেক্ট করতে হবে। কিভাবে, ধরো যে এই পয়েন্টটা একটু মুভ হয়ে গেছে, এই পয়েন্টটাকে বেশি সরে গেছে, তখন কি করবো, এই পয়েন্টটা সিলেক্ট করে জাস্ট জায়গা মতো নিয়ে আসবো, ঠিক আছে। তাও যদি না হয় তখন আমরা হ্যান্ডেলটাকে জাস্ট একটু কার্ভ করার মাধ্যমে এটাকে ক্লিয়ার করে দিব, ঠিক আছে। যেমন এখানে একটু কম বেশি হয়ে গেছে, এইটাকে আমরা হ্যান্ডেলটা এডিট করার মাধ্যমে যখন আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্টটাকে মুভ করবো, করে সিলেক্ট করবো, হ্যান্ডেল বের হয়ে যাবে, তখন আমরা হ্যান্ডেলটাকে জাস্ট হলো এখান থেকে এবার মুভের মাধ্যমে আমরা কিন্তু এটাকে কাজ করতে পারবো। অথবা যদি তাও না হয় তখন আমরা এই সরাসরি পয়েন্টারটাকে মুভ করে আমরা কাজটা করতে পারবো, ক্লিয়ার। এইভাবে আমরা করতে পারবো। দেখো এখন কিন্তু এই শেপটা তৈরি হয়ে গেল, এমনিভাবে আমাদের কিন্তু সবগুলো শেপেই হবে, যদি এইটা হয় এগুলো হবে, তাই না। যখন এরকম হয়ে যাবে তখন কি করবা, জাস্ট হলো এটাকে সিলেক্ট করে তুমি এখানে এই কালার দিয়ে দিবা, আইড্রোর উপর দিলে এখানে ক্লিক করলে এই কালারটা এখানে চলে আসবে। অথবা তোমার পছন্দ অনুযায়ী তুমি যে কালারটা দিতে চাও শুধুমাত্র ফিল্ডটা সিলেক্ট করে ওখানে তুমি সেই কালারটা দিতে পারবা, ওকে। তো এটা দেখালাম, এটা হলো কি কিসের মাধ্যমে, এটা হলো পেন টুলের মাধ্যমে। এখন যদি আমরা পেন টুল ছাড়া যদি তোমাকে অ্যাসেসর বলে যে আসলে তুমি গ্রাফিক ডিজাইন সম্পর্কে তোমার আসলে কতটা ধারণা আছে বা কতটা তুমি আসলে পারফেক্ট হয়েছো, গ্রাফিক সম্পর্কে কত তোমার কম্পিটেন্সি তৈরি হয়েছে, এটা যদি তারা জানতে চায় তখন হয়তো তোমাদেরকে বলতে পারে যে এটা আমি পেন টুল দিয়ে নিব না, এইটা তুমি বৃত্ত দিয়ে একটা করে দেখাও। কি দিয়ে করে দেখাও, বৃত্ত দিয়ে, অথবা পলিগন দিয়ে তুমি এইটা করো, যে কোনো শেপ দিয়ে তুমি এই শেপটা করতে পারবা। ধরো যে বৃত্ত দিয়ে আমি এইটা করব, কি দিয়ে করব, বৃত্ত দিয়ে করব,
তাহলে প্রথমে কি করবা, একই পদ্ধতি, এখানে ফিল কালারটাকে বন্ধ করে দিতে হবে, স্ট্রোকের মধ্যে একটা বিপরীতমুখী কালার নিতে হবে, এখানে যে কালার আছে তার উল্টা কালার, ঠিক আছে, উল্টা কালার নিতে হবে। নেওয়ার পরে তোমাকে কি করতে হবে, এখান থেকে বৃত্ত সিলেক্ট করতে হবে, এই যে বৃত্ত নেওয়ার পরে এখানে একটা বৃত্ত এইভাবে ড্রয়িং করো। ড্রয়িং করার পরে যে কোনো একটা জায়গা মিলাই দাও। একটা জিনিস খেয়াল করবা, এই যে পয়েন্ট, একটা পয়েন্ট কিন্তু এখানে লাগবে আর একটা পয়েন্ট এখানে লাগবেই, ঠিক আছে, অর্থাৎ শেষে এবং শুরুতে একটা পয়েন্ট অবশ্যই লাগবে, মাঝখানে তো পয়েন্ট লাগবেই। তাহলে যে কোনো পয়েন্টটা একটা আমি এখানে নিলাম, এমন করে এই পয়েন্টটাকে আমি এখানে নিলাম, আর বাকি কোনো কিছু করলাম না, শুধুমাত্র পয়েন্টটাকে মিলাইলাম। এবার দেখো এই বৃত্তটাকে মডিফাইয়ের মাধ্যমে আমরা এই শেপটা তৈরি করতে পারি। কীভাবে করবো সেটা একটু খেয়াল করলেই কিন্তু বোঝা যাবে, ঠিক আছে। তো এইটাকে যদি তোমরা মডিফাই করতে চাও, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, আবার ডাইরেক্ট সিলেকশন টুল নাও, নেওয়ার পর তুমি এইভাবে এটাকে সিলেক্ট করো, করার পর এটাকে একটু উপরে তুলে দাও, ঠিক আছে। এই দিকের রেখা হ্যান্ডেলটাকে সিলেক্ট করে এটাকে একটু এইভাবে বড় করে দাও, ঠিক আছে। এই হ্যান্ডেলটাকে আবার তুমি এইভাবে এখানে মেজারমেন্ট করে দাও। দেখো মোটামুটি কিন্তু আমার এটার সঙ্গে মিলে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন দেখো এই জায়গাটা আমি পুরোটা উপরে উঠাই দিব, তাহলে এখানে কি করবা, এই জায়গাটাকে জাস্ট ধরে এবার করতে হবে। যখন এরকম করবা তখন দেখবে এই দিকের অংশটা কি হয়ে যাচ্ছে, এই দিকের অংশটা এলোমেলো হয়ে যাচ্ছে, তাই না? যখন এরকম হবে তখন তুমি কি করবা, হ্যান্ডেল অল্টার চেপে ধরবো, অল্টার চেপে ধরলে কি হবে, লক হয়ে যাবে। তারপর এই দিকের হ্যান্ডেলটাকে ধরে তুমি যখন এরকম করবা তখন কিন্তু দেখো এইটা লক হওয়ার কারণে এটা সুন্দরভাবে উপরে উঠবে, ঠিক আছে। এখন কিন্তু দেখো আর ঝামেলা করতেছে না, এই দেখো সুন্দরভাবে এখানে চলে আসছে, ঠিক আছে। আমি এটাকে জাস্ট এখানে নিলাম, এইটাকে জাস্ট একটু হলো এরকম করে দিলাম, এই হ্যান্ডেলটাকে জাস্ট একটু নিচে দিয়ে দিলাম, তাহলে দেখো এই দিকের অংশ কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আমাকে এই কম্পিটিশনটা আমাদের কিন্তু তৈরি হতেই হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এবার দেখো শেষে যেহেতু আমাদের একটা পয়েন্ট লাগতেছে, এই পয়েন্টারটাকে ধরে আমি জাস্ট এইখানে নিলাম, ঠিক আছে। এবার আমি অল্টার চেপে ধরে লক করে এই পয়েন্টারটাকে সুন্দরভাবে এখানে মিলাই দিলাম, ঠিক আছে। আবার লক করে আমি এই দিকের অংশটাকে জাস্ট ঘুরায় এইদিকে দিলাম, দেখছো কত সুন্দরভাবে আমাদের এখানে শেপটা তৈরি হয়ে গেল। বিষয়টা কি ক্লিয়ার নাকি আরেকবার দেখাবো? আরেকবার দেখাই দেই। তাহলে কি করতে হবে, আমাকে এখানে প্রথমে ফার্স্ট একটা বৃত্ত ড্রয়িং করতে হবে, হ্যাঁ, একটা বৃত্ত ড্রয়িং করতে হবে। করার পরে এই বৃত্তটার এই যে পয়েন্টারটা আছে, এই পয়েন্টারটা জাস্ট তোমাকে কি করতে হবে, এইখানে দিতে হবে, হ্যাঁ। কোথায় দিতে হবে, এই সর্বশেষ দিতে হবে, যাতে আমার এইখানে আমি সুন্দরভাবে এইটাকে উল্টাই দিতে পারি, হ্যাঁ। এরকম আমি একটা করে দিলাম। করার পরে ঠিক আছে, কি করব, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল, এবার আমি এইটাকে একটু মুভ করে এই দিকে নিব, এই অংশ বরাবর নিব, ঠিক আছে। এই হ্যান্ডেলটাকে আমি জাস্ট হলো একটু করে এই দিকে আমি বাড়াই দিলাম, ঠিক আছে। এবার এইটাকে আমি জাস্ট মুভ করে এই হ্যান্ডেলটাকে, অর্থাৎ একদিকের অংশ আমি একটা আগে মিলাবো, হ্যাঁ, একদিকের অংশ আমি একটা আগে সুন্দরভাবে মিলাই নিব, দেখছো একদিকের অংশ মিলে গেল। এবার কি করবো, এইটাকে যেহেতু আমি ঘুরাই দিব, সেক্ষেত্রে এইটা সিলেক্ট করে অল্টা চেপে দিতে হবে, তাহলে লক হবে। লক যখন হবে এইটাকে জাস্ট এই হ্যান্ডেলটাকে ঘুরে এদিকে নিবা, ঠিক আছে। এবার তুমি লক ছেড়ে দিলেও সমস্যা নাই, যেহেতু ওইদিকে ঘুরেই গেছে। এবার তুমি এই পয়েন্টারটাকে ঘুরে এইখানে দাও, ঠিক আছে। এইটাকে তুমি তুলে এই দিকে দাও, এইখানে নাও একে সবার শেষে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো এইটাকে লক করে জাস্ট হলো এই দিকে মিলাই দাও এইভাবে, ঠিক আছে। এই হ্যান্ডেল এইটাকে আবার সিলেক্ট করে এই পয়েন্টারটাকে সুন্দরভাবে এখানে মিলাই দাও, ঠিক আছে। আবার হচ্ছে এইটাকে তুমি সুন্দরভাবে এখানে মিলাই দাও, দেখো একদিকে কিন্তু মিলে গেছে, তাই না? মিলে গেল না, সুন্দরভাবে মিলে গেল, ওকে। এবার জাস্ট এই দিকের অংশটাকে লক করে অল্টার চেপে ধরে জাস্ট হলো নিচে এইভাবে নিয়ে আসো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার, বুঝছি আমরা। অর্থাৎ আমরা এই শেপের মাধ্যমে একটা শেপকে মডিফাই করে আমরা যে কোনো ধরনের একটা শেপ কিন্তু তৈরি করতে সক্ষম হব, তাই না? পয়েন্টারটাকে একটু মুভ করার মাধ্যমে আমি আরেকটু ভালো করার চেষ্টা করতেছি। ওকে, সুন্দরভাবে মিলে গেছে, এইদিকেও আমরা সুন্দরভাবে মিলাই দিব। তাহলে দেখো আমরা বৃত্ত দিয়ে কিন্তু আমরা এই শেপটা তৈরি করতে সক্ষম হলাম।
ক্লিয়ার? দেখো এখন দুইটা শেপই একই রকম দেখা যাচ্ছে না? তার মানে কি আমরা এই পয়েন্ট এবং লাইনগুলোকে এডিটের মাধ্যমে আমরা যে কোনো শেপকে রিশেপ আমরা আসলে কনভার্ট করতে পারবো। আশা করি ব্যাপারটা পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হয়েছে সবাই, ঠিক আছে? তারপরে যদি সমস্যা থেকে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে খেয়াল করবা, ভিডিওটা খেয়াল করলে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও আমি তো সরাসরি এখানে আসি, তোমাদের দেখাই দিব। কারো সমস্যা হলে অবশ্যই আমাকে ডাকবা। ধন্যবাদ সবাইকে।